মাত্র একটি ভিডিওর কারণে মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। তাদের উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের চরম ঔদ্ধত্যের কারণে ফ্রান্স থেকে শুরু করে ইউরোপের শক্তিশালী দেশগুলো এখন সরাসরি ইসরায়েলকে বয়কটের পথে হাঁটছে। সম্প্রতি গাজায় ত্রাণবাহী একটি জাহাজের কর্মীদের আন্তর্জাতিক জলসীমা থেকে জিম্মি করে ইসরায়েলি বাহিনী। এরপর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় তিনি ওই জিম্মি হওয়া বিদেশি ত্রাণকর্মীদের চরমভাবে উপহাস করছেন। ভিডিওটিতে দেখা যায় ত্রাণকর্মীদের হাত পেছনে বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে এবং সেখানে জোরে জোরে ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। এই ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফ্রান্স, ইতালি, কানাডা সহ বিশ্বের অনেক শক্তিশালী দেশ তাৎক্ষণিকভাবে তাদের দেশে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতদের তলব করে এর কড়া জবাব চেয়েছে। পরিস্থিতি এতটাই ঘোলাটে রূপ নিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবিও এই ঘটনার কড়া সমালোচনা করতে বাধ্য হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এত বড় পদে থেকে একজন মন্ত্রী কেন সাধারণ ত্রাণকর্মীদের সাথে এমন আচরণ করলেন? এই ত্রাণকর্মীরা আসলে কারা এবং তাদের সাথে ঘটা একটিমাত্র ঘটনা কিভাবে ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে এতটা একঘরে করে ফেলল? আর এই ঘটনার জের ধরে পশ্চিমা মিত্রদের সাথে ইসরায়েলের সম্পর্ক কি এবার ভিন্ন মোড় নিতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর এবং পুরো ঘটনার পেছনের আসল রহস্য জানতে আমাদের আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটিতে আসলে কি দেখা গিয়েছিল তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে। গত বুধবার প্রকাশ হওয়া ওই ভিডিওতে দেখা যায় একজন নারী ত্রাণকর্মী বেন গভিরের দিকে এগিয়ে গিয়ে ইংরেজিতে ফ্রি প্যালেস্তাইন বা স্বাধীন ফিলিস্তিনের কথা বলেন। এই কথা শোনার সাথে সাথে সেখানে থাকা মুখ ঢাকা নিরাপত্তা কর্মীরা ওই নারীর মাথায় হাত দিয়ে তাকে জোর করে নিচে নামিয়ে দেয় এবং ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এই দৃশ্য দেখে বেন গভির তার নিরাপত্তা কর্মীদের বলেন, খুব ভালো কাজ হয়েছে। এরপর তিনি দাম্ভিকতার সাথে বলেন, ইসরায়েলে তোমাদের স্বাগত, আমরা এখানকার জমির মালিক এবং পরিস্থিতি এমনই হওয়া উচিত। এরপরের দৃশ্যগুলো ছিল আরও অবাক করার মতো। দেখা যায় ত্রাণকর্মীদের মাটিতে মাথা নিচু করে এবং হাত পেছনে বেঁধে অত্যন্ত কষ্টদায়ক অবস্থায় বসিয়ে রাখা হয়েছে, আর তাদের চারপাশে অস্ত্রধারী ইসরায়েলি নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে তাদের পাহারা দিচ্ছে। এর মধ্যে বেন গভির হাতে একটি ইসরায়েলি পতাকা নিয়ে জিম্মি থাকা কর্মীদের মাঝখান দিয়ে হেঁটে যান এবং পুরো সময় জুড়ে তাদেরকে নানাভাবে উপহাস করতে থাকেন। এই ভিডিওটি প্রকাশ হওয়ার পরপরই আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের ঝড় ওঠে। বিশেষ করে ইউরোপের দেশগুলো এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং কানাডার মতো দেশগুলো তাদের রাজধানীতে থাকা ইসরায়েলি রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তাদের দেশের নাগরিকদের মুক্তি দেওয়ার দাবি করেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো সরাসরি বেন গভিরের এই কাজকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন এবং যত দ্রুত সম্ভব ফরাসি নাগরিকদের নিরাপদে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইতেত্তে কুপারো চুপ থাকেননি। তিনি বলেছেন, এই ভিডিও দৃশ্যগুলো চরম লজ্জাজনক। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কড়া বিবৃতি দিয়ে বলেছেন, ইসরায়েলি মন্ত্রীর এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইতালির অনেক নাগরিক সহ এই প্রতিবাদকারীদের সাথে যে আচরণ করা হয়েছে তা মানুষের মৌলিক মর্যাদার সরাসরি লঙ্ঘন। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এই ইতামার বেন গভির আসলে কে এবং কেন তিনি এমন কাজ করলেন? 50 বছর বয়সী এই ব্যক্তি পেশায় একজন আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি 2019 সাল থেকে ইসরায়েলের চরম ডানপন্থী রাজনৈতিক দল জিউস পাওয়ার বা ওতমজা ইয়েহুদিত এর নেতৃত্ব দিয়ে আসছেন। 2022 সালের নির্বাচনের পর তাকে ইসরায়েলের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে তাকে জাতীয় নিরাপত্তা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বর্ডার পুলিশ বিভাগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে তুলে দেওয়া হয়। বেন গভির নিজে পশ্চিম তীরে একটি অবৈধ বসতিতে বসবাস করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের জায়গায় এ ধরনের বসতি স্থাপন সম্পূর্ণ বেআইনি। তার অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় বর্ণবাদ ছড়ানো, সম্পত্তি নষ্ট করা এবং সন্ত্রাসী সংগঠনের প্রচারপত্র রাখা এবং তাদের সমর্থন করার মতো গুরুতর অপরাধে তিনি এর আগে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি মাত্র 16 বছর বয়সে একটি নিষিদ্ধ উগ্রবাদী দলে যোগ দিয়েছিলেন, যে দলের লক্ষ্য ছিল ইসরায়েল থেকে ইহুদি ছাড়া অন্য সব ধর্মের মানুষকে বের করে দেওয়া। বেন গভিরের এই ধরনের উস্কানিমূলক কাজ এটাই প্রথম নয়। তিনি প্রায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে নানা রকম বিদ্বেষমূলক কাজ করে থাকেন। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে তিনি নিয়মিত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিয়ে জোরপূর্বক প্রবেশ করেন এবং সেখানে ইহুদিদের প্রার্থনা করার ব্যবস্থা করেন। 1967 সাল থেকে চলে আসা নিয়ম অনুযায়ী ওই স্থানে অমুসলিমদের প্রার্থনা করার কোনো অনুমতি নেই, কিন্তু বেন গভির সেই নিয়ম ভঙ্গ করে নিয়মিত এই কাজ করেন।
এমনকি তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে ওই পবিত্র মুসলিম স্থাপনার জায়গায় তিনি একটি ইহুদি উপাসনালয় বা সিনাগগ নির্মাণ করতে চান। অন্যদিকে যাদের সাথে এ আচরণ করা হলো সেই ত্রাণ কর্মীরা আসলে কারা তা জানাও খুব জরুরি। এদেরকে মূলত গাজা এইড ফ্লোটিলার কর্মী বলা হয়। ফ্লোটিলা হলো বেশ কয়েকটি নৌকার একটি দল যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসে। 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েল যখন গাজায় ব্যাপক হামলা শুরু করে তখন থেকে এই কর্মীরা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার এবং বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলের এ হামলায় এখন পর্যন্ত প্রায় 72,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নিরীহ সাধারণ মানুষ। তবে ফ্লোটিলা বা এই নৌবহরের ইতিহাস আরও পুরনো। 2006 সালে লেবাননে ইসরায়েলের যুদ্ধের সময় এটি প্রথম শুরু হয় এবং 2007 সালে ইসরায়েল যখন গাজার উপর কঠোর অবরোধ আরোপ করে তখন এই আন্দোলন আরও বড় আকার ধারণ করে। সেই সময় থেকে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সাধারণ মানুষের উদ্যোগে শত শত নৌকা মানবিক সাহায্য নিয়ে গাজায় পৌঁছানোর চেষ্টা করেছে। 2008 সালে ফ্রি গাজা মুভমেন্টের দুটি নৌকা ইসরায়েলের বাধা উপেক্ষা করে সফলভাবে সমুদ্রপথে গাজায় পৌঁছাতে পেরেছিল। কিন্তু 2010 সালের পর থেকে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমাতেই প্রায় প্রতিটি নৌবহরকে আটকে দিচ্ছে। সবশেষ আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েল বাহিনী যে নৌবহরটিকে আটকে দিয়েছে সেখানে বিশ্বের প্রায় 46টি দেশের অন্তত 430 জন মানবাধিকার কর্মী ছিলেন। এই নিরীহ কর্মীদের সবাইকে ইসরায়েলি বাহিনী জিম্মি করে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। ত্রাণকর্মীদের সাথে ইসরায়েলের এই ধরনের কঠোর আচরণের ইতিহাস নতুন কিছু নয়। এর আগে 2010 সালের মে মাসে ইসরায়েলি কমান্ডোরা যখন তুরস্কের একটি ত্রাণবাহী জাহাজ মাভি মারমারায় হামলা চালিয়েছিল তখন 10 জন মানবাধিকার কর্মী নিহত হয়েছিলেন এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন। ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হওয়ার পর ত্রাণকর্মীদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ প্রায় শোনা যায়। মানবাধিকার সংস্থাগুলো বলছে ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কর্মীদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে এবং তাদেরকে হামাসের সাথে জড়িত থাকার ভুয়া অভিযোগ তুলে তাদের উপর আরও কঠোর ব্যবস্থা নেওয়ার পথ তৈরি করছে। এর আগে আটক হওয়া অনেক কর্মী ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন। এছাড়া সর্বশেষ এই নৌবহরটি যখন আন্তর্জাতিক জলসীমানায় আটক করা হয় তখন ইসরায়েলি নৌবাহিনী সাধারণ কর্মীদের উপর রাবার বুলেট ছুড়েছিল বলেও আয়োজকরা অভিযোগ করেন। 2025 সালে সুইডেনের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম পরিচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ জানিয়েছিলেন তিনিও এর আগে একটি নৌবহরে থাকার সময় ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন। সেখানে কর্মীদের মারধর করা হয়েছিল এবং খাঁচায় বন্দী করে গ্যাস প্রয়োগের হুমকি দেওয়া হয়েছিল। তবে গ্রেটা থুনবার্গ সহ আগে আটক হওয়া অনেক কর্মী বারবার একটি বিষয় পরিষ্কার করে বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ শুধু তাদের উপর আটকে থাকলে চলবে না। তাদের মতে আসল মনোযোগ দেওয়া উচিত ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের উপর, কারণ আন্তর্জাতিক ত্রাণকর্মীদের হয়তো তাদের নিজ নিজ দেশের চাপে একসময় ছেড়ে দেওয়া হবে, কিন্তু হাজার হাজার ফিলিস্তিনি আছেন যাদের কোনো বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে বন্দী করে রাখা হয়েছে এবং প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে। তাদের তো আর নিজ দেশে ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। ফিলিস্তিনি বন্দীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আদ্দামিরের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ইসরায়েলের ভেতরে এবং দখলকৃত এলাকার কারাগারগুলোতে প্রায় 10,000 ফিলিস্তিনি বন্দী রয়েছেন। এর মধ্যে 3,532 জনকে কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই বন্দীদের মধ্যে 342 জন একেবারে শিশু। সারা বিশ্বের মধ্যে একমাত্র ইসরায়েলি এমন একটি দেশ যেখানে শিশুদের বিচার সামরিক আদালতে করা হয় এবং তাদের মৌলিক অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত করা হয়। ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের প্রতিনিয়ত কারারক্ষী এবং সেনাদের দ্বারা অমানবিক আচরণের শিকার হতে হয়। এই বন্দীদের উপর নির্যাতনের মাত্রা কতটা ভয়াবহ তা ইসরায়েলের নতুন একটি আইন দেখলেই বোঝা যায়। চলতি বছরে ইতামার বেন গভিরের নেতৃত্বে ইসরায়েলে একটি নতুন আইন পাশ করা হয়েছে। এই আইন অনুযায়ী এখন থেকে সামরিক আদালত চাইলে তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ডে ইসরায়েলিদের হত্যার দায়ে ফিলিস্তিনিদের সরাসরি মৃত্যুদণ্ড দিতে পারবে। কিন্তু অবাক করার বিষয় হলো কোনো ইহুদি ইসরায়েলি যদি একই অপরাধ করে বা কোনো ফিলিস্তিনিকে হত্যা করে তবে তার জন্য এই মৃত্যুদণ্ডের আইন প্রযোজ্য হবে না। একই দেশে দুই ধর্মের মানুষের জন্য দুই রকমের আইন তৈরি করে ইসরায়েল প্রমাণ করেছে যে তারা কিভাবে তাদের নিজেদের ইহুদি নাগরিকদের বিশেষ সুবিধা দিচ্ছে এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। আর এসব কারণেই একটি সাধারণ ভিডিও আজ ইসরায়েলের ভেতরের এই বৈষম্য পুরো বিশ্বের সামনে তুলে ধরেছে।